হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব জাপানিজ টেম্পল। কলকাতায় এই জাপানিজ টেম্পল কিন্তু প্রায় 100 বছর কাছাকাছি পুরনো। এটি ভারতবর্ষের প্রথম জাপানিজ টেম্পল, যেটি কিনা স্বাধীনতার আগে তৈরি হয়েছিল। তো চলো বেশি কথা না বাড়ি, আজ তোমাদের দেখাতে থাকি এই মন্দিরের যাবতীয় বৃত্তান্ত। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গা ইন ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা এসেছি বুদ্ধ পূর্ণিমার আগের দিন, তাই খুব সুন্দরভাবে আজ এই মন্দিরটি সাজানো হচ্ছে। এখানে বহু জাপানি পর্যটক ভারত ভ্রমণকালীন সময় ঘুরে যান একবার এই মন্দিরে। পরাধীন ভারতবর্ষের প্রথম বুদ্ধ মন্দির এটি। জাপানিরা এই মন্দির স্থাপন করেছিল 1935 সালে, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনে প্রায় 12 বছর আগে এই মন্দিরটি স্থাপিত হয়। শুরুতেই বলি, এখানে তোমরা আসবে কি করে। ঠাকুরিয়ার জাপানি বৌদ্ধ মন্দিরটি রবীন্দ্র সরোবরের পূর্ব প্রান্তে, ঠাকুরিয়া ফ্লাইওভারের ঠিক পাশেই এটি অবস্থিত। যদি তোমরা উত্তর দিক থেকে আসো, অর্থাৎ গোল পার্কের দিক থেকে এই মন্দিরে আসো, তাহলে ঠাকুরিয়া সেতু থেকে নেমে, যা বর্তমানে শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু নামে পরিচিত, সেখান দিয়ে না গিয়ে এএমআরআই হাসপাতালের পাশ দিয়ে যাওয়া রাস্তাটি ধরবে। এরপর এএমআরআই হাসপাতাল পেরিয়ে ডান দিকে মোড় নাও এবং ঠাকুরিয়া ব্রিজের নিচ দিয়ে কয়েক গজ দূরে বাম দিক গেলেই পড়বে এই দুধসাদা জাপানি বৌদ্ধ মন্দির। কলকাতা সর্বদাই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল। বৌদ্ধ ধর্মের নিচিরেন একবার স্বপ্ন দেখেছিলেন যে পদ্মসূত্রে বৌদ্ধ ধর্ম ভারতে প্রচারিত হবে। তার মৃত্যুর প্রায় 450 বছর পর তার এই স্বপ্ন পূরণ হয় এবং তার অনুসারী নিচিদাৎসুরের সহায়তায় এটি সম্পন্ন হয়। কলকাতায় প্রথম জাপানি বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা তিনিই করেন। 1931 সালে নিচিদাৎসুর ভারতে আসেন। তার 4 বছর পর তিনি মন্দিরটি বলদেও দাস বিড়লার পুত্র শিল্পপতি যুগল কিশোর বিড়লার দান করা জমিতেই নির্মাণ করেন এই মন্দির। নিচিদাৎসু ফুজি ছিলেন মহান জাপানি বৌদ্ধ ভিক্ষুক নিচিরনের শিষ্য, যিনি পদ্মসূত্রের মতামত পোষণ করতেন। আজকাল স্থানীয়রা এটিকে বুদ্ধ মন্দির বলতেই পছন্দ করেন। সকাল ও সন্ধ্যায় নিয়মিত এখানে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকালের প্রার্থনা ভোর 5টা থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, আর সন্ধ্যার প্রার্থনা বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং সকল ধর্মের মানুষ এতে যোগদান করতে পারেন। কোনো ভেদাভেদ এখানে নেই। বুদ্ধ পূর্ণিমা মন্দিরে উদযাপিত সবচেয়ে শুভ উৎসবগুলির মধ্যে একটি অন্যতম। মন্দিরে প্রবেশ করার পর বাদিকে একটি গম্বুজ মতো আকৃতির জাপানি ভাষায় লেখা বিভিন্ন শিলালিপি তোমরা দেখতে পারবে। এই শিলালিপিটি দেখতে কিন্তু খুবই সুন্দর। এই শিলালিপিতে জাপানি ভাষায় যা লেখা আছে তা হলো না মু মিও হো রেন গো কিও। এর আক্ষরিক অর্থ হলো, আমি পদ্ম ফুলের সূত্রের অপূর্ব নিয়মে আশ্রয় নিচ্ছি। মন্দিরটি একটি ভবনের ভিতরে অবস্থিত, যেখানে একটি সুন্দর বাগান আছে। সন্ন্যাসী এবং কর্মীদের আবাসস্থল এখানেই কিন্তু রয়েছে। তারা এখানেই নিত্য পূজা অর্চনা করে এবং এখানেই তারা থাকে। দোতলা বিশিষ্ট এই মন্দির দুধের মতো সাদা। কিছু আকর্ষণীয় সোনালী কাজ দেখা যায় এই মন্দিরে এবং এর উপরের চূড়াটি সাঁচি স্তূপের মতো একটি গম্বুজ রয়েছে। প্রতিটি স্তরের কোণে একই রকম ছোট স্তূপ রয়েছে। এই মন্দিরের সামনেই রয়েছে একটি বারান্দা এবং মন্দিরের অভ্যন্তরে যাওয়ার জন্য একটি ছোট সিঁড়ি। মন্দিরের মূল গর্ভগৃহে একটি মার্বেলের বুদ্ধমূর্তি বসে আছে, যা রঙিন কাপড়, পিতলের প্রদীপ এবং খাদ্য নৈবেদ্য দিয়ে সজ্জিত। এখানে সুন্দর দেওয়ালে ঝুলানো বিভিন্ন কারুকার্য এবং রঙিন ল্যাম্পশেড দিয়ে সজ্জিত জিনিসপত্র দেখা যায়। পাশাপাশি কিছু জাপানি ক্যালিগ্রাফিও এখানে রয়েছে। মন্দিরের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির একটি ছবিও এখানে রয়েছে। ভগবান বুদ্ধকে ভগবান নারায়ণের নবম অবতার বলা হয়। নেপালের লুম্বিনীতে জন্ম গৌতম বুদ্ধের। এই ধর্মের মূলনীতি শান্তি। আমরা দেখতে পাই সম্রাট অশোকও এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর
চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন। পরবর্তী সময় নেপাল থেকে এই ধর্ম চীন ও জাপানেও ছড়িয়ে পড়ে। তবে চীনে কনফুসিয়াস ধর্মের কারণে বৌদ্ধ ধর্ম তেমন প্রাধান্য পায়নি। জাপানে এই ধর্মের বিস্তৃতি অনেক ছিল। এই মন্দিরের সামনে বাগানে একটি স্তম্ভ রয়েছে, যার উপর একটি সোনালী জাপানি শিলালিপি রয়েছে, যা শান্তির বার্তা বহন করে। স্তম্ভটি একজোড়া সোনালী সিংহ দ্বারা সুরক্ষিত। এই মন্দিরের ভেতর বিভিন্ন ফুল দেখতে পাওয়া যায় এবং তার সাথে বেশ কিছু লেবুও এখানে দেখা যায়। বেশ পাতিলেবু কিন্তু এখানে ফলে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরে আসলে এমন শান্ত পরিবেশে খুব ভালো একটা সময় তোমরা কাটাতে পারবে। শতাব্দী প্রাচীন এই মন্দিরে না জানি কত বিখ্যাত মানুষ এখানে এসেছেন। এই মন্দিরের ব্যাপারে কোনো ভিডিও তেমন কোথাও কিন্তু তোমরা দেখতে পাবে না। আজ আমার এই ভিডিওতে ঐতিহাসিক এই মন্দির ও স্থানের বিবরণ তোমাদের দিয়ে রাখলাম। তোমরা পারলে এই মন্দির একবার দর্শন করে এসো, আর যদি সম্ভব হয় অবশ্যই তোমরা এই তথ্যসহ ভিডিওটি সকলের সাথেই শেয়ার করে নিও। এই মন্দির কিন্তু খোলা হয় সকাল 5টার সময় এবং খোলা থাকে 6:30 পর্যন্ত। এরপর কিন্তু কখনো কখনো দেখা যায় 7টা অবধিও মন্দির খোলা থাকছে সকালবেলা, আবার পুরো মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। এরপর আবার খোলে মন্দির বিকালবেলা 5টার সময় এবং খোলা থাকে 6:30 অবধি। 7টা পর্যন্ত কিন্তু অনলি গরমকালেই খোলা থাকে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।